সর্বশেষ ডিম তত্ত্বের মতোই এখন বলা হচ্ছে ভারত নাকি তারেক রহমানকে বেছে নিয়েছিল, আর এখন নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই ভারতের সঙ্গেই বেইমানি করছে। কথাগুলো কারা বলছে বুঝতে নিশ্চয়ই পারছেন। পতিত আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা। আওয়ামী লীগ যেন একটা জাহাজের মতো সব কিছু নিয়ে ডুবে গেছে, তবে মাঝে মধ্যে এদের কেউ কেউ অথৈ সাগরের বুক চিরে মাথা তুলে দাঁড়ায়। আওয়ামী লীগের ভূত হয়ে তারেক রহমানের চীন সফরকে ঘিরে আবারও সক্রিয় হয়েছে এই ভূতের দল। তারা বলছে চীন নাকি আমন্ত্রণই জানায়নি, এই সফর নাকি চীনের কোনো আগ্রহই নেই। একটু মনে করিয়ে দেই, বিএনপি সরকার গঠনের পরপরই তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, এদের এত মনোবেদনা কেন? কারণ তারা ভেবেছিল বিএনপি আওয়ামী লীগের মতোই ভারতের পুতুল হয়ে থাকবে, ভারতের কথা মতো আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফেরার সুযোগ করে দেবে। কিন্তু একই হচ্ছে আসলে, তারেক রহমান তো তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। হায় হায়, এখন তাহলে কি হবে? একটা বিষয় ইতোমধ্যেই অনেকটা পরিষ্কার। প্রথমে মালয়েশিয়া, এরপর 4 দিনের সফরে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফর সূচিও নির্ধারিত হয়েছে, অর্থাৎ চীনের সঙ্গে সম্পর্ক আরও বড় করতে চায় বাংলাদেশ। এই বার্তাটি এখন স্পষ্ট। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এবং সম্পর্ক যে স্থিতিশীল সেটা বোঝা যাচ্ছে। মানে এখন সেই সমীকরণে চীনও যুক্ত হচ্ছে, অর্থাৎ নতুন এক ভূ রাজনৈতিক বাস্তবতার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছে বাংলাদেশ। চীনের সঙ্গে সম্পর্ক বড় হওয়ার জন্য আরেকটি বার্তা স্পষ্ট হয়েছে। সাম্প্রতিক সময় আপনি দেখবেন বাংলাদেশের বিভিন্ন স্তরের রাজনীতিবিদরা চীনের আমন্ত্রণে দেশটি সফর করেছেন। তিস্তা প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে চীনের সহযোগিতাও চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে আমার মনে হয় আমার মনে কিছু শঙ্কাও আছে। কেন? কারণ প্রতিবেশী যদি শত্রু হয় তাহলে সেটাই সবচেয়ে বড় ভয়ের কারণ। কিন্তু কেন বলছি, সে প্রসঙ্গে যাওয়ার আগে চীনের সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্কের বিষয়ে কিছুটা বলা প্রয়োজন বলে মনে করছি। চীনের আমন্ত্রণে জিয়াউর রহমান দেশটিতে সফর করেছিলেন, তখন তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান জানানো হয়েছিল। পরে খালেদা জিয়ার সময় সেই সম্পর্ক আরও বেশি মাত্রা পায়। খালেদা জিয়া যখন প্রথমবার ক্ষমতায় আসেন তখন প্রথমে গিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রে। এরপর সার্ক সম্মেলনে তিনি ভারতে গিয়েছিলেন, তবে সেটা দ্বিপাক্ষিক সম্পর্ক, সফর ছিল না। অর্থাৎ অগ্রাধিকারের তালিকায় তখন ছিল যুক্তরাষ্ট্র এবং চীন। তারেক রহমানের রাজনৈতিক অবস্থানেও সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। অর্থাৎ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তিনি পূর্বসূরিদের উত্তরাধিকার বহন করছেন। এখন আসি শঙ্কার বিষয়গুলোতে। আমার কাছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে হয়। সময়টা 2005 সাল, খালেদা জিয়া তখন চীন সফরে। অভিযোগ আছে ভারত কোনোভাবেই চাইছিল না চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হোক। সেই সময় 17 আগস্ট বাংলাদেশে একযোগে ভয়াবহ জঙ্গি হামলা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসতে বাধ্য হন। 20 আগস্ট 2005 সালে চায়না রেডিওতে তাদের খবরে বলেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বদেশে বোমা হামলার কারণে নির্ধারিত সময়ের আগেই 19 আগস্ট সন্ধ্যায় বেইজিং ত্যাগ করে ঢাকা ফিরে গেছেন। চীনের প্রধানমন্ত্রী আমন্ত্রণে খালেদা জিয়া 17 আগস্ট বেইজিংয়ে আসেন। পরিকল্পনা অনুযায়ী তার 5 দিনের সফর করার কথা ছিল, কিন্তু 17 আগস্ট সকালে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং দেশের 58টি এলাকায় জেলায় একই সঙ্গে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে 2 জন নিহত এবং 130 জন আহত হন। এই ঘটনার অভিযোগের তীর সবসময় ভারতের দিকে ছোড়া হয়েছিল। অর্থাৎ বিষয়টি যথেষ্ট গুরুতর। এই কারণেই অনেকে প্রশ্ন করতে পারেন সব কিছুতেই কেন ভারতের সংযোগ খোঁজা হয়। তার অনেক কারণ আছে, সে আলোচনা অন্য আরেকদিন হবে। তবে আজকের জন্য এইটুকুই বলি, নিজেদের স্বার্থেই বাংলাদেশকে এগুতে হবে। চীন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অগ্রাধিকার পেতে পারে, কিন্তু ভারতের সঙ্গেও সম্পর্কটা কূটনৈতিকভাবে পরিচালিত হতেই হবে। তবে অবশ্যই মাথা উঁচু করে। ভারতের দ্য হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে দেখলাম আজকে চীন সফর শেষে ভারত সফরও করতে পারেন তারেক রহমান, এমন তথ্য দেওয়া হচ্ছে। মোদী সরকার নাকি এরই মধ্যে আমন্ত্রণও জানিয়েছে। যাই হোক, বাংলাদেশ প্রথম এই রীতি ধরেই এগুতে পারলে কোনো দেশের সঙ্গে সম্পৃক্ত হতে বোধহয় কোনো বাধাই থাকে না।
বাংলাদেশ প্রথম, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই বিষয়টিকে মাথায় রাখলে আমার মনে হয় সব কিছুই তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে।